হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্ট চেজার্স এ ওয়েলকাম। আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি ফার্স্ট লেকচার আমরা আজকে দেখব। তো এই ইলেকট্রোকেমিস্ট্রি এটা নিয়ে কিছু কথা আমি বলে দিই যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের, যেটা তোমাদের বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। এটা থেকে তোমার মেন্সে বলো বা নিটে বলো বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বলো, এটার একটা ভালো ওয়েটেজ থাকে। এখান থেকে মোটামুটি একটা থেকে দুটো কোয়েশ্চেন আসবেই। তো এই চ্যাপ্টারটা তোমার রীতিমতো ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়া যাবে না। আর এই চ্যাপ্টারের সঙ্গে তুমি ক্লাস 11 এর রেডক্স রিয়াকশন চ্যাপ্টারে তুমি লিঙ্ক আপ পাবে। অনেক জায়গাতেই তুমি দেখবে যে রেডক্স রিয়াকশনের কিছু কনসেপ্ট তোমার এখানে কাজে লাগবে। স্পেশালি যখন আমি নার্সড ইকুয়েশন যখন পড়াবো, তখন সেইখানের সঙ্গে তুমি রেডক্স এর অনেক মিলই তুমি পাবে এই চ্যাপ্টারে, এই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে। তো তোমাদের যদি রেডক্স এর কনসেপ্ট ক্লিয়ার থাকে, তো তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো আশা করি এটা রেডক্স এর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকবে, কারণ ওটা ক্লাস 11 যদি ধরা যায়, ওটা সব থেকে সোজা চ্যাপ্টার, ওটা সবারই খুব ভালো করে করা থাকে রেডক্স রিয়াকশন। তো আজকে শুরু করছি ইলেকট্রোকেমিস্ট্রি। প্রথমে যেটা আমি দেখছি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমাকে যেটা আমি লিখেছি, তোমরা এটা খাতায় নোট করে নিও আমার লেখাটা, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। Electrochemistry is the branch of physical chemistry which deals with the study of interconversion of chemical energy and electrical energy. তো এটা আমাকে বলছে যে ইলেকট্রোকেমিস্ট্রি আমার ফিজিক্যাল কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ, যেটা কিনা আমার ইন্টার কনভার্সন অফ কেমিক্যাল এনার্জি আর ইলেকট্রিক্যাল এনার্জির মধ্যে ডিল করে। ইন্টার কনভার্সন মানে আমার মাঝে মাঝে আমি দেখবো যে কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে আমি দেখবো যে ইলেকট্রিক্যাল এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, না ভাইস ভার্সা। একবার এটা কনভার্ট হবে, একবার এটা কনভার্ট হবে। তো এই দুটোর মধ্যে যখন কনভার্সনটা যখন হবে, এটাই আমার পুরোপুরি ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে পড়ছে। তো এটাই আমার মেন ইন্ট্রোডাকশনের পার্টটা গেল। এবার আমি দেখছি যে ইলেকট্রোকেমিক্যাল সেল। এই ইলেকট্রোকেমিক্যাল সেলে আমি দেখছি আমার দু রকম ভাগ। একটা হচ্ছে আমার গ্যালভ্যানিক আর ভোল্টাইক সেল, আর একটা হচ্ছে আমার ইলেকট্রোলাইটিক সেল। এবারে ইলেকট্রোলাইটিক সেল তোমরা ক্লাস 10-এ তোমরা ইলেকট্রোলাইসিসে তোমরা পড়ে আসবে এই জিনিসটা। ওই ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, যেখানে তোমরা ওয়াটার নাও এবং সেখানে দুটো তোমরা ইলেকট্রোড নাও, একটা ক্যাথোড একটা অ্যানোড। তো তোমরা দেখো যে ক্যাথোড যেটা নেগেটিভ, সেখানে আমার অক্সিজেন চলে যাচ্ছে, আর যেটা পজিটিভ আমার অ্যানোড, সেখানে আমার হাইড্রোজেন চলে যাচ্ছে। তো এই ক্যাথোডে যেটা আমার কিনা নেগেটিভ, সেখানে আমার রিডাকশন হয়। রিডাকশন হওয়া মানে সেখানে আমার গেন অফ ইলেকট্রন, সেখানে আমার ইলেকট্রন যেটা ইলেকট্রনের আসা মানে ইলেকট্রন সেখানে আসে, আর অ্যানোডে ইলেকট্রন বেরিয়ে যায়, মানে আমার লস অফ ইলেকট্রন সেটা আমার অ্যানোডে হয়। তো এই ইলেকট্রোলাইটিক সেল যেটা, সেটা কনভার্ট করে আমার ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে। এবারে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে যে কেমিক্যাল এনার্জি, এইটা সেটা আমি যে লিখেছি এক্সাম্পল হিসাবেও, যে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। এইখানে ইলেকট্রিসিটি আমি পাস করছি, ইলেকট্রিসিটি পাস করার জন্য আমার ওয়াটারটা হাইড্রোজেন আর অক্সিজেনে ভেঙে যাচ্ছে। সেটাই আমি লিখেছি ওয়্যার হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আর স্প্লিটেড উইথ হেল্প অফ ইলেকট্রিসিটি। স্প্লিট মানে ভেঙে যাওয়া, তোর রেসপেক্টিভ আমার এলিমেন্টসে ওয়াটারটা ভেঙে যায়। এবং এই ইলেকট্রোলাইটিক সেলটা আমার নন স্পন্টেনিয়াস রেডক্স রিয়াকশন হয়। নন স্পন্টেনিয়াস হওয়া মানে, এটা তোমরা ক্লাস 11 এর থার্মোডাইনামিক্সে জেনেছো যে নন স্পন্টেনিয়াস হওয়া মানে আমার গিভস ফ্রি এনার্জি যেটা ভ্যালু হবে, সেটা গ্রেটার দেন 0 হতে হবে, এবং তখনই আমার এটা নন স্পন্টেনিয়াস হবে। তো সেটাই আমি এখানে ব্র্যাকেটে লিখেছি যে ডেল্টা জি গ্রেটার দেন 0। যখন স্পন্টেনিয়াস তখন ডেল্টা জি আমার লেস দেন 0, মানে আমার তখন গিভস ফ্রি এনার্জিটা আমার 0 থেকে কম। এবং এদিকে আমি দেখছি আমার গ্যালভানিক সেল বা ভোল্টাইক সেল, এইটা কনভার্ট করে আমার কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে। মানে একটা সেলের মধ্যে যা কেমিক্যাল এনার্জি রয়েছে, সেটাকে ও কারেন্টে কনভার্ট করছে। কারেন্টে কনভার্ট করে ও কোনো ডিভাইসকে ও চালাচ্ছে। আবার এটাও হতে পারে যে এখানে যখন আমি কারেন্ট দিচ্ছি, কারেন্ট দিয়ে ভাঙছে, সেখান থেকে যে কেমিক্যাল এনার্জিতে পাচ্ছি, সেটা কোনো ডিভাইসকে চালাতে হেল্প করছে। আর এই গ্যালভানিক বা ভোল্টাইক সেলটা, এটা আমার স্পন্টেনিয়াস রেডক্স রিয়াকশন হয়, যেখানে আমার ডেল্টা জিটা 0 থেকে ছোট হয়। এবং এটার এক্সাম্পল আমার ড্যানিয়েল সেল বা ড্রাই সেল। এগুলো আমি দেখবো যে যখন তোমরা দেখছো কোনো কি বলবো
টিভির রিমোট যেখানে তোমরা ব্যাটারি ইউজ করছো, বা টর্চের ব্যাটারি, তো সেখানে যে তোমার কেমিক্যাল এনার্জিটা তোমার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর তুমি একটা তুমি ইলেকট্রিক্যাল এনার্জিটা পাচ্ছ, আর সেখান থেকে তুমি ডিভাইসটাকে তুমি অপারেট করছো। তো এটা গেল আমার গ্যালভ্যানিক বা ভোল্টাইক সেল। তো আশা করি যা বললাম এই ফার্স্ট পাতাটা তোমাদের ক্লিয়ার। তো এটা তোমরা খাতায় নোট করে নাও, আমি পরেরটা এবার করব। তারপরে আমরা এখন দেখব কন্ডাক্টরস। কন্ডাক্টরস এর মধ্যে আমার দুটো ভাগ, একটা হচ্ছে আমার মেটালিক কন্ডাক্টর, একটা হচ্ছে আমার ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। যেটা আমার মেটালিক কন্ডাক্টর, সেখানে আমি দেখবো যে চার্জ ক্যারিয়ার্স আর ফ্রি ইলেকট্রন। মেটালিক কন্ডাক্টরসে আমার চার্জ ক্যারিয়ার গুলো ফ্রি ইলেকট্রন। যেরকম নর্মাল, যেরকম কোনো কপার ওয়ারে, যেখান দিয়ে তোমাদের কোনো বাড়িরই, যেখানে যেখানে বাড়ি, তোমাদের বাড়ির যে ভেতরে যে কানেকশন যেগুলো থাকে, যে কারেন্টের কানেকশন, সেখানে দেখবে তোমাদের কপার ওয়ার ইউজ করা হয়, তো সেটা একটা মেটালিক কন্ডাক্টরের মধ্যেই পড়ে। আর এইখানে তোমাদের যে চার্জ ক্যারিয়ার, সেটা হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন গুলো। এবং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস এর জন্য আমার চার্জ ক্যারিয়ার্স আর ফ্রি আয়ন্স। ফ্রি আয়ন গুলো আমার ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস এর ক্ষেত্রে আমার চার্জ ক্যারিয়ার। তারপর মেটালিক কন্ডাক্টরস এর সেকেন্ড পয়েন্ট, ফ্লো অফ ইলেকট্রিসিটি টেক্স প্লেস উইদাউট এনি কেমিক্যাল চেঞ্জ। কোনো কেমিক্যাল চেঞ্জের দরকার পড়ে না, জাস্ট নর্মালি গ্র্যাজুয়ালি আমার ইলেকট্রিসিটি ফ্লো করে ইন কেস অফ মেটালিক কন্ডাক্টরস। কিন্তু যখন ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যখন আমি দেখবো, তখন হচ্ছে ফ্লো অফ ইলেকট্রিসিটি টেক্স প্লেস বাই কেমিক্যাল চেঞ্জেস অ্যাট ইলেকট্রোডস। ইলেকট্রোড গুলোতে যখন কোনো কেমিক্যাল চেঞ্জ হবে, তখন আমার ইলেকট্রিসিটি ফ্লো করবে। মানে যেরকম আমি দেখছিলাম যে আমার ওয়াটারের ইলেকট্রোলাইসিস, সেখানে যেরকম হচ্ছিল, এগুলো ঠিক তেমনই, যে ইলেকট্রিসিটি আমার ফ্লো তখনই করবে যখন আমার কোনো কেমিক্যাল চেঞ্জ আমার কোনো ইলেকট্রোডে হবে। তারপর ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলাইসিস আর নট ফলোড ইন কেস অফ মেটালিক কন্ডাক্টরস। মেটালিক কন্ডাক্টরস এর ক্ষেত্রে আমার ফ্যারাডের ল অফ ইলেকট্রোলাইসিস ফলো হয় না। এবং আমার ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস এর ক্ষেত্রে আমার ফ্যারাডের ল অফ ইলেকট্রোলাইসিস আর ফলোড। সেই ক্ষেত্রে আমার ফ্যারাডের লটা ফলো হয় আমার ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস এর ক্ষেত্রে। এইবার দেখছি যে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস এরও দুখানা ভাগ, একটা হচ্ছে আমার স্ট্রং ইলেকট্রোলাইট, একটা হচ্ছে আমার উইক ইলেকট্রোলাইট। এইবার স্ট্রং ইলেকট্রোলাইট হচ্ছে যারা কমপ্লিটলি আয়োনাইজড ইন অ্যাকুয়াস সলিউশন। যারা অ্যাকুয়াস সলিউশনে কমপ্লিটলি আয়োনাইজ হয়ে যায়, মানে পুরোপুরি ডিসোসিয়েট করে যাচ্ছে, সেরকম আমার ইলেকট্রোলাইট গুলো আমার স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে পড়বে। যে কোনো আমার স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস বা সল্ট, সেগুলো আমার সব রকমের সল্ট নয়, কিছু রকমের সল্ট গুলো আবার উইক ইলেকট্রোলাইটের মধ্যেও পড়তে পারে। তো আমার স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস গুলো আমার সবসময় আমার স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে পড়বে। যেরকম স্ট্রং অ্যাসিড বলতে আমার HCl এর মধ্যে যেগুলো হবে, তারপর স্ট্রং বেসের মধ্যে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এগুলো। আর সল্টের মধ্যে তুমি ধরতে পারো আমার যেটা টেবিল সল্ট, আমার যেটা নুন NaCl, সেটা। তো এগুলো আমার এক্সাম্পল অফ আমার স্ট্রং ইলেকট্রোলাইট, যেটা কমপ্লিটলি আয়োনাইজড হয়ে যায়, যেটা পুরোপুরি ভেঙে যায়, 100% ডিসোসিয়েট করে যায়। তোমরা এটা কেমিক্যাল সরি আয়নিক ইকুইলিব্রিয়ামে তোমরা এটা দেখবে। আর তারপরে হচ্ছে আমার উইক ইলেকট্রোলাইট, এগুলো হচ্ছে দে আর নট কমপ্লিটলি আয়োনাইজড ইন অ্যাকুয়াস সলিউশন। এগুলো কমপ্লিটলি আয়োনাইজড হয় না, কিছুটা আয়োনাইজ হয় আর কিছুটা আয়োনাইজ হয় না, সেটা যেমন ছিল তেমনই থেকে যায়। আমার জেনারেলি উইক অ্যাসিড, উইক বেস, এগুলো আমার এক্সাম্পল হয় আমার উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। এখানে এক্সাম্পল দিয়েছি আমি CH3, COOH, HCl, NH3 এটসেট্রা। তো আশা করি এই পাতাটা বোঝা গেছে। এটা তোমরা খাতায় নোট করে নাও, পরের জিনিস আমি করাচ্ছি। তো কন্ডাক্টরস এর পর এবার যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল। সেটার ডেফিনেশন হচ্ছে দি পোটেনশিয়াল ডেভেলপড বিটুইন মেটাল ইলেকট্রোড অ্যান্ড ইটস আয়ন্স ইন সলিউশন ইজ নোন অ্যাজ ইলেকট্রোড পোটেনশিয়াল। সেটা হচ্ছে যে পোটেনশিয়ালটা আমার তৈরি হচ্ছে মেটাল ইলেকট্রোড, যে যখন আমি একটা ইলেকট্রোড একটা সলিউশনে ঢোকাচ্ছি, ইনসার্ট করছি, তখন ওই ইলেকট্রোড গুলোর মধ্যে এবং এই যে যে সলিউশনের যেগুলো আয়ন গুলো, তার মধ্যে যে পোটেনশিয়াল যেটা তৈরি হচ্ছে, যে পোটেনশিয়ালটা ডেভেলপ হচ্ছে, সেটাই আমার ইলেকট্রোড পোটেনশিয়াল। আশা করি বোঝা যাচ্ছে।
developed between metal electrode and its ions is known as electrode potential. কিছু এমন কঠিন নয় এটা। ইনসার্ট মানে একটা সলিউশনে যখন আমি ইলেকট্রোড গুলো দিচ্ছি সেই সলিউশনের আয়ন গুলো এবং ইলেকট্রোড গুলোর মধ্যে যে পোটেনশিয়াল যেটা তৈরি হচ্ছে কারেন্ট পাস করার পর, সেটাই হচ্ছে আমার ইলেকট্রোড পোটেনশিয়াল। এবার যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, সেটা হচ্ছে যখনই এই স্ট্যান্ডার্ড কথাটা যখনই কোথাও ঢুকে যাবে তখন এটা ধরবে যে, তখনই সবসময় তোমার মাথায় চলে আসবে যে এটা স্ট্যান্ডার্ড হওয়া মানে আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার হবে, স্ট্যান্ডার্ড প্রেসার হবে, আমার স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন হবে। তো আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমার হচ্ছে যে 298 কেলভিন, যেটা আমি ধরবো। আমার স্ট্যান্ডার্ড প্রেসার সেটা আমি ধরবো যে আমার 1 অ্যাটমসফিয়ার বা 1 বার, এবং আমি যেটা আমার স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন সেটা আমি ধরবো 1 মোলার। তো এখানে স্ট্যান্ডার্ড কথা যখনই আমার এসে তখন আমি বলবো দি পোটেনশিয়াল ডেভেলপড বিটুইন মেটাল ইলেকট্রোড অ্যান্ড দি সলিউশন অফ ইটস আয়ন্স এই অব্দি সেম at 1 molar concentration at 1 bar pressure and 298 Kelvin temperature. আইদার বলবো 298 কেলভিন, নয়তো বলবো 25 ডিগ্রি সেলসিয়াস। ব্যাপারটা সেম, মানে যেটা আমার রুম টেম্পারেচার। তো অ্যান্ড 298 কেলভিন কেলভিন টেম্পারেচার কথাটা মেনশন করা উচিত ছিল, যাই হোক। অ্যান্ড 298 কেলভিন টেম্পারেচার ইজ নোন অ্যাজ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এবার এই ইলেকট্রোড পোটেনশিয়ালের আশা করি বোঝা গেছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কি জিনিস। এবার এই ইলেকট্রোড পোটেনশিয়াল আমার দু ভাগে ভাগ করতে আমি পারি, একটা হচ্ছে আমার অক্সিডেশন পোটেনশিয়াল আর একটা হচ্ছে আমার রিডাকশন পোটেনশিয়াল। এবার এই অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়াল এই দুটোকে নিয়ে এবার দেখি যে এগুলো কি, এই দুটোকে নিয়ে এবার ডিটেলসে দেখি। তোমরা এটা খাতায় নোট করে নিও। এবার দেখি যে অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্সটা কি। প্রথমে অক্সিডেশন পোটেনশিয়াল, দি ইলেকট্রোড পোটেনশিয়াল ফর অক্সিডেশন হাফ রিয়াকশন। এবার এখানে তোমরা মনে করো যখন তোমরা রেডক্স পড়েছিলে ক্লাস 11-এ, তখন একটা রেডক্স রিয়াকশন যখন তোমাদের কাছে যখন থাকতো, তখন তোমরা রেডক্স রিয়াকশনটা ব্যালেন্স করার জন্য তোমরা একটা রিডাকশন আর একটা রিডাকশন হাফ রিয়াকশন, একটা অক্সিডেশন হাফ রিয়াকশনে তোমরা এই গোটা রিয়াকশনটাকে তোমরা ভেঙে নিতে। তো রেডক্স মানে তো ওটাই যে একটা রেড অক্স, একটা রেড মানে রিডাকশন, অক্স মানে আমার অক্সিডেশন, মানে লাল সার নয়, রিডাকশন মানে রিডাকশন অক্সিডেশন আমার সাইমালটেনিয়াসলি হচ্ছে। তো এই রেডক্স রিয়াকশনে যখন তোমরা এই অক্সিডেশনের পার্টটা যখন তোমরা অক্সিডেশন হাফ রিয়াকশনে যখন ভেঙে নিতে, সেটা তখন তোমাদের চলে যেত যে অক্সিডেশন পোটেনশিয়ালে। সেটাই আমি ফার্স্ট লাইনে লিখেছি বা ফার্স্ট পয়েন্টে, দি ইলেকট্রোড পোটেনশিয়াল ফর অক্সিডেশন হাফ রিয়াকশন। অক্সিডেশন হাফ রিয়াকশনের জন্য যে ইলেকট্রোড পোটেনশিয়ালটা সেটা হচ্ছে আমার অক্সিডেশন পোটেনশিয়াল। এবার এখানে ধরো সেকেন্ড পয়েন্টে এই এমটা একটা যে কোনো মেটাল, ওটা সলিড স্টেটে রয়েছে, ওটা যখন কনভার্ট হচ্ছে আমার এম এর আমার যেটা পাওয়ার বা যেটা আমার অক্সিডেশন নাম্বার চলে আছে সেটা প্লাস এন ইন অ্যাকুয়াস ফর্ম প্লাস এন ইলেকট্রন, মানে এই এন সংখ্যক ইলেকট্রন এই মেটাল থেকে বেরিয়ে গেছে। তো তোমরা যখন ব্যালেন্স যখন করতে রেডক্স রিয়াকশন, তখন তোমরা অক্সিডেশন নাম্বার বের করতে, এবং যখন তোমরা দেখতে যে অক্সিডেশন নাম্বার লেফট হ্যান্ড সাইড থেকে মানে বাঁ দিক থেকে ডান দিকে যেতে যদি অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যেত, তখন তোমরা ওটাকে বলতে যে এখানে আমার অক্সিডেশন হচ্ছে। আর যখন তোমরা দেখতে বাঁ দিক থেকে ডান দিকে যেতে যখন অক্সিডেশন নাম্বার যখন কমে যাচ্ছে, তখন তোমরা বলতে যে এটা আমার এখানে রিডাকশন হচ্ছে। তো এখানেও সেটা যে বাঁ দিক থেকে ডান দিকে গেল, অক্সিডেশন নাম্বার বাড়লো, তো এটা আমার অক্সিডেটিভ বা অক্সিডেশন পোটেনশিয়ালের আন্ডারে এলো। এম এম এর পাওয়ারে প্লাস এন, এটা অ্যাকুয়াস ফর্ম প্লাস এন ইলেকট্রন। এখানে আমি এটাকে এইভাবে আমি ডিনোট করব। ই মানে এখানে আমার ইলেকট্রোড পোটেনশিয়াল অফ এম এম এন প্লাস, ই এম এন প্লাস এম এম এন প্লাস, সেটা আমার যে একটা পার্টিকুলার অক্সিডেটিভ পোটেনশিয়ালের ভ্যালু হবে। যাই ধরো 1 পয়েন্ট সামথিং ভ্যালু বা 2 পয়েন্ট সামথিং ভ্যালু, তো এখানে এই অক্সিডেটিভ পোটেনশিয়ালের ভ্যালুটা আমার সেটা হবে। তারপরে লাইনটা লিখেছি, greater the value of oxidation potential, more will be the tendency to get oxidized. যত বেশি ওপি এর ভ্যালুটা যত বেশি হবে, তত বেশি টেন্ডেন্সি থাকবে অক্সিডাইজ হয়ে যাওয়ার, তত ও চাইবে অক্সিডাইজ হয়ে যেতে। এবার তারপরে আমার রিডাকশন পোটেনশিয়াল,
এখানে বলছে দি ইলেকট্রোড পোটেনশিয়াল ফর রিডাকশন হাফ রিয়াকশন, এটার ঠিক অপোজিট। তারপর যখন আমি যখন রিয়াকশনটা যখন লিখছি, এখানে যাচ্ছে আমার এম এন প্লাস প্লাস এন ইলেকট্রন, সেটা আমার যাচ্ছে এম এ, এটা জাস্ট অপোজিট। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। তারপরে লাস্ট যেটা আমার পয়েন্ট, সেটা এটার ঠিক অপোজিট, মানে প্রত্যেকটা পয়েন্টই এটার ঠিক অপোজিটে যাচ্ছে। তো হচ্ছে গ্রেটার দি ভ্যালু অফ আরপি রিডাকশন পোটেনশিয়াল, মোর উইল বি দি টেন্ডেন্সি টু গেট রিডিউসড। যত বেশি আরপি এর ভ্যালু হবে তত টেন্ডেন্সি থাকবে নিজে রিডিউস হয়ে যেতে। তো আশা করি এটা বোঝা গেছে ডিফারেন্সটা। তো তোমরা এটা খাতায় নোট করে নাও। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে করাবো, ওই জায়গাটা থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, আসার চান্স থাকে একটা একটা ধরো তোমাদের বোর্ডসে কোনো এমসিকিউ ওখান থেকে কোয়েশ্চেন চলে এলো, বা অনেক সময় কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও এরকম কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। আর ওই জায়গাটা সত্যি বলতে একটু গুলিয়ে যায়ও। তো ওই জায়গাটা একটু ভালো করে ঠান্ডা মাথায় দেখবে। তো এটা তোমরা খাতায় নোট করে নাও। এইবার দেখবো যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা এসআরপি কি হয়। আমি যখন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যখন বলবো, তখন আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে বলেছি যে ই নট সিইউ প্লাস টু থেকে সিইউ, ই নট দেওয়া মানে স্ট্যান্ডার্ড হয়ে গেল। শুধু ই দিতাম মানে স্ট্যান্ডার্ড নয়, সেটা জাস্ট রিডাকশন পোটেনশিয়ালের কথা বলছি সেই ক্ষেত্রে। তো আমি ই নট দিয়েছি মানে স্ট্যান্ডার্ড, এটা মানে আমি এটাই তো বলতে পারি যে সিইউ প্লাস টু ইলেকট্রন থেকে সিইউ হওয়া, আর এটাই হচ্ছে আমার রিডাকশন পোটেনশিয়াল। এবং ই নট দেওয়াটাই মানে এখানে স্ট্যান্ডার্ড হয়ে গেল। মানে এটা এখানে লিখে দিচ্ছে, এখানে ইনট দেওয়া মানে এই দুটো মিলে হয়ে গেল এসআরপি। আশা করি এটা বোঝা গেল যে ইনট দেওয়া মানে এটা আমার এসআরপি হয়ে গেল। তো এটা আমার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল গেল। তো এবার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালকে নিয়ে একটা কনফিউশন যেটা অনেকেরই হয়, এবং সেই লাইনটা বা সেই জিনিসটা আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে higher the value of SRP, higher the value of standard reduction potential of a couple, higher will be its oxidizing power. Higher the value of SRP of a couple, এখানে কাপেল মানে তোমরা যেটা ভাবছো সেটা নয়। এখানে কাপেল মানে সিইউ প্লাস টু থেকে সিইউ, এটা এই জিনিসটা হচ্ছে আমার এখানে কাপেল। এসআরপি অফ আ কাপেল, হায়ার উইল বি ইটস অক্সিডাইজিং পাওয়ার, যার এসআরপি ভ্যালু বেশি তার অক্সিডাইজিং পাওয়ারও আমার বেশি হবে। হায়ার উইল বি ইটস অক্সিডাইজিং পাওয়ার। এবং এসআরপি ভ্যালু বেশি মানে তার অক্সিডাইজিং পাওয়ার বেশি, এবং অক্সিডাইজিং পাওয়ার বেশি হওয়া মানে তার মানে এসআরপি ভ্যালু যার যত বেশি, উপর দিকে আরো মানে বেশি, যার যত বেশি সে তত ভালো অক্সিডাইজিং এজেন্ট। মানে এখানে আরেকটা জিনিস আমি বলতে পারি যে আমার এসআরপি ভ্যালু যদি বেশি হয়, আমার এসআরপি ভ্যালু যদি বেশি হয়, সেটা মানে আমার অক্সিডাইজিং পাওয়ারটা বেশি, এবং সেটা মানে অক্সিডাইজিং এজেন্ট। এসআরপি ভ্যালু বেশি মানে অক্সিডাইজিং পাওয়ার বেশি, মানে অক্সিডাইজিং এজেন্ট। তো সেটাই লিখেছি। তার মানে এসআরপি ভ্যালু যার যত বেশি সে তত ভালো অক্সিডাইজিং এজেন্ট। এবং অক্সিডাইজিং এজেন্ট ভালো হওয়া মানে, এবং অক্সিডাইজিং এজেন্ট হওয়া মানে সে নিজে রিডিউস হয়ে যাবে। যে অক্সিডাইজিং এজেন্ট সে নিজে রিডিউস হয়ে যায় এবং অপরকে অক্সিডাইজ করবে। নিজে রিডিউস হয়ে যাবে কিন্তু অপরকে অক্সিডাইজ করে দেবে। তো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালকে নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা। এটা অনেকেরই অনেক জায়গায় গুলিয়ে যায়। তো এটা খুব ভালো করে দেখো। এটাই মেন জিনিস যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু যত বেশি হবে সে তত তার অক্সিডাইজিং পাওয়ার তত বেশি, আর যত ভালো অক্সিডাইজিং পাওয়ার হবে তার মানে সে আমার তত ভালো অক্সিডাইজিং এজেন্ট। আর ভালো অক্সিডাইজিং এজেন্ট হওয়া মানে সে নিজে রিডিউস হবে, অপরকে অক্সিডাইজ করবে। এবং রিডিউসিং এজেন্ট মানে সে নিজে আমার অক্সিডাইজড হবে, অপরকে আমার রিডাকশন করে দেবে বা অপরকে আমার রিডিউস করে দেবে। তো অন্যকে যেটা করবে সেটা নিয়ে এদের নামটা হয়েছে। মানে অক্সিডাইজিং এজেন্ট অন্যকে অক্সিডাইজ করবে তো ওর নাম অক্সিডাইজিং এজেন্ট হলো। আর রিডিউসিং এজেন্ট অপরকে রিডিউস করবে তাই ওর নাম রিডিউসিং এজেন্ট হলো। তো এটা তোমরা খাতায় নোট করে নাও। তারপর এই জায়গাটা আমি আরেকটু বলছি।
এইবার দেখবো আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, যেটাকে আমরা শর্ট ফর্মে বলবো SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এখানে আমার ডায়াগ্রামটা এরকম হবে, যেখানে আমার H3ও আমি নিচ্ছি একটা অ্যাকোয়া সলিউশন, যেটা 1 মোলার কনসেন্ট্রেশন, কারণ যেহেতু স্ট্যান্ডার্ড। সেখানে একটা আমি টেস্ট টিউব বলতে পারো, বা টেস্ট টিউব না, একটা বিকারই বলো, যে ওই কনিকাল যে বিকার গুলো যেগুলো হয়, সেগুলো আমি উল্টো করে এখানে রেখেছি। ওর মধ্যিখানে আমি রেখেছি যে প্ল্যাটিনাম ব্ল্যাক ইলেকট্রোড আমি রেখেছি। এদিকে হাইড্রোজেন গ্যাসটা আমার এদিক থেকে বেরোচ্ছে, এই যে গ্যাস বাবেল গুলো, এগুলো এই ভেন্টটা থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে। তো এর রিপ্রেজেন্টেশন এর যেটা হয় সেটা হচ্ছে পিটি প্ল্যাটিনামের জন্য, H2 ইন গ্যাসিয়াস স্টেট, তারপর H+, এখানে একটা দাগ মানে স্ল্যাশের মতো, H+ দিয়ে 1 মোলার। when acts as anode, যখন অ্যানোড হিসাবে যখন কাজ করে, তখন H2G মানে গ্যাসিয়াস স্টেট, রিভার্সিবল সাইন, 2H+ প্লাস 2 ইলেকট্রন, 2H+ প্লাস 2 ইলেকট্রন। আশা করি বোঝা যাচ্ছে, যেখানে H2 ছিল ওর জন্য ব্যালেন্স হয়েছে এটা, এদিকে 2H+ প্লাস 2 ইলেকট্রন। তো এইখানে যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করি যে E0 দিয়ে, E0 H2 ইন গ্যাসিয়াস স্টেট, সেখান থেকে E0 মানে জাস্ট H2 থেকে আমার গেল H+ অ্যাকোয়া স্টেটে, সেটা আমি পেলাম স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। আশা করি বোঝা যাচ্ছে। এখানে আমার অক্সিডেশন স্টেট আমার, বা অক্সিডেশন নাম্বার, যেটা অক্সিডেশন নাম্বার আমার 0 ছিল, 0 থেকে 1 হলো, ওর জন্য অক্সিডাইজড হলো। তো ওর জন্য আমি বলবো যে এটা আমার স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। আশা করি বোঝা যাচ্ছে। এবার when acts as ক্যাথোড, যখন ক্যাথোড হিসাবে যখন কাজ করবে, তখন 2H+ প্লাস 2 ইলেকট্রন, রিভার্সিবল সাইন H2, মানে এটাই জাস্ট উল্টে গেল। এই ক্ষেত্রে E0 H+ থেকে H2, এখানে 1 থেকে 0-তে যাচ্ছে, অক্সিডেশন নাম্বার 1 থেকে 0-তে যাচ্ছে, তার মানে রিডিউসড হচ্ছে। আর রিডিউস হওয়া মানে আমি এখানে বলছি যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। এবার একটা লাইন লাস্টে ফাইনালি, ফর স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড potential is arbitrarily assumed to be 0. ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে আমরা 0 হিসাবে আমরা কনসিডার করে নিই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে, at all temperatures, মানে in 0 at all temperatures। তো সেটাকে আমি লিখতে পারি যে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু মাইনাস অফ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু 0 অনলি ফর স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। সব ক্ষেত্রে নয় কিন্তু, এটা মাথায় রেখে। তো এটা গেল আমার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটা তোমরা খাতায় নোট করে নাও। এইবার দেখা যাক যে সেল পোটেনশিয়াল কি হয়। সেল পোটেনশিয়ালকে আমি E0 সেল হিসাবেও আমি রিপ্রেজেন্ট করব। এই সেল পোটেনশিয়ালের দুটো মেন ফর্মুলা, একটা ফর্মুলা আমি বলবো যে E0 সেল। তো এইটা একটা কোয়েশ্চেন, যেটা আমাকে কোয়েশ্চেনটা দিয়েছে, গিভেন E0 C2+ থেকে C প্লাস 4 ভোল্ট, আর E0 D2+ থেকে D ইকুয়ালস টু -2 ভোল্ট। এখানে আমাকে দিয়েছে দিস ভ্যালুস আর ইন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। তোমাকে যখনই কোনো কোয়েশ্চেন এখান থেকে দেবে, তোমাকে এইভাবে মেনশন করে দেবে যে দি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ E0 C2+ থেকে C ইজ ইকুয়ালস টু 4 ভোল্ট। তোমাকে এইভাবে কোয়েশ্চেনটা তোমাকে মেনশন করে দেবে, মানে তুমি কোয়েশ্চেনেই পেয়ে যাবে যে তোমাকে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে বলেছে নাকি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালে বলেছে, আর সেই অনুযায়ী তুমি ফর্মুলা পুট করবে। তোমার আইডিয়া তখন E0 সেলটা, এইটার ক্ষেত্রে যখন রিডাকশন পোটেনশিয়াল, সেক্ষেত্রে তোমার E0 সেলটা তোমার E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড হবে, আর যখন অক্সিডেশন পোটেনশিয়াল হবে তখন E0 অ্যানোড মাইনাস E0 ক্যাথোড হবে। আশা করি বোঝা যাচ্ছে, মানে কিভাবে কোশ্চেনটা আসবে সেটা আশা করি বোঝা যাচ্ছে। এবার যদি আমি প্রথমটা দেখি যে উইচ ইজ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এবার আমাকে এটা ভ্যালুগুলো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আমাকে SRP তে আমাকে ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। আমি আগেই বলেছি যে SRP যত বেশি হবে, তার মানে তার অক্সিডাইজিং পাওয়ার তত বেশি হবে। অক্সিডাইজিং পাওয়ার যত বেশি হবে, তার মানে হচ্ছে সে তত ভালো অক্সিডাইজিং এজেন্ট, সে তত ভালো, আমি এটাও অ্যাড দিচ্ছি যে সে তত ভালো অক্সিডাইজিং এজেন্ট। ভালো অক্সিডাইজিং এজেন্ট হওয়া মানে ইট সেলফ, মানে ও নিজে ইট সেলফ গেটস রিডিউসড, itself gets reduced। আর যেটা মানে অপরকে
and oxidizes the other, অন্যকে অক্সিডাইজ করে দেবে, নিজে রিডিউসড হয়ে যাচ্ছে। তো এসআরপি ভ্যালু যার বেশি তার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি। তাহলে আমি এখান থেকে দেখেই বুঝতে পারছি যে +4, এটা প্লাসে রয়েছে, এটা মাইনাসে রয়েছে। তো +4 হওয়া মানে ওর অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, তার মানে এই E0 C2+ থেকে C, এটা আমার অক্সিডাইজিং এজেন্ট। এটা যদি অক্সিডাইজিং এজেন্ট হয় তার মানে এ ইটসেলফ রিডিউসড হয়ে যাচ্ছে এবং অপরকে অক্সিডাইজ করছে। তার মানে আমি ব্র্যাকেটে লিখছি শুধু রিডিউসড। রিডিউস মানে ও নিজে রিডিউস হয়ে যাচ্ছে, মাইন্ড ইট, ও নিজে রিডিউস হয়ে যাচ্ছে। তো তাহলে আমাকে জানতে হচ্ছে উইচ ইজ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তো তাহলে আমার এটাই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটা আমার প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এবার দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সার, E0 সেল কি হবে। আমি আগেই বললাম যে E0 সেলের আমার ফর্মুলা দাঁড়াবে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। আশা করি বোঝা যাচ্ছে। এইবার ক্যাথোডে কে যাবে আর অ্যানোডে কে যাবে। একটা জিনিস মনে রাখবে, রেড ক্যাট, এটা মনে রেখো, রেড ক্যাট, লাল রঙের বিড়াল। রেড মানে রিডাকশন, ক্যাট মানে ক্যাথোড। যে রিডিউস হবে সে ক্যাথোডে যাবে, যে রিডিউসড হবে সে ক্যাথোডে যাবে। তো এখানে রিডিউসড হচ্ছে আমার C2+ থেকে C, মানে 4। যে রিডিউসড হচ্ছে সে ক্যাথোডে যাবে। তো তাহলে আমার পড়ে থাকছে যে যে অক্সিডাইজড হচ্ছে সে অ্যানোডে যাবে। তো অক্সিডাইজড হচ্ছে আমার D2+ থেকে D, তো -2। তো তার মানে আমার 4+2, তার মানে আমার 6 ভোল্ট আমার E0 সেল। আশা করি এটা বোঝা যাচ্ছে। এটা তোমরা একটা দেখো, তোমরা বুঝতে পারবে যে E0 D2+ থেকে D, এটা আমাকে -2 ভোল্ট দিয়েছে। -2 ভোল্ট দেওয়া মানে ও নিজে কিছুতেই ও রিডিউসড হতে চায় না। যার ভ্যালুটা প্লাসে থাকবে সে নিজে রিডিউসড হতে চাইবে। এবার যার প্লাসের ভ্যালুটা যত বেশি তার মানে সে তত ইজিলি, সে তত তাড়াতাড়ি রিডিউসড হতে চাইবে। যার প্লাসের ভ্যালুটা যত কমতে থাকবে তত সে অত রেডিলি রিডিউসড হতে চাইবে না। কিন্তু যার ভ্যালুটা মাইনাসে সে রিডিউসডই হতে চাইবে না, সে রিডিউস হতে চাইবে না, তার মানে হচ্ছে সে নিজে অক্সিডাইজ থাকতে চাইবে। তো সেখান দিয়েও তুমি এটা বলতে পারো যে তাহলে আমার অক্সিডাইজিং এজেন্ট আমার এটা হচ্ছে, আর এটা আমার রিডিউসিং এজেন্ট আমি বলতে পারি। এটা আমার রিডিউসিং এজেন্ট, এটা অক্সিডাইজিং এজেন্ট, এবং E0 সেলের আমার অ্যান্সারটা আমার এরকম হবে, এরকম ভাবে হবে। আশা করি বোঝা যাচ্ছে। এটা তোমরা খাতায় নোট করে নাও। এইবার তাহলে পরের কোয়েশ্চেন দেখা যাক। এই কোয়েশ্চেনটা আমাকে বলছে an aqueous solution containing 1 molar each of Au3+, Cu2+, Ag+, Li+ is being electrolyzed by using inert electrodes. The value of standard potentials are Ag+ থেকে Ag, এটা আমাকে দিয়েছে 0.8 ভোল্ট বা 0.80 ভোল্ট। Cu2+ থেকে Cu, এটা আমাকে দিয়েছে 0.34 ভোল্ট। তারপরে Au3+ থেকে Au, এটা আমাকে দিয়েছে 1.5 ভোল্ট। Li+ থেকে Li, এটা আমাকে দিয়েছে -3.03 ভোল্ট। With increasing voltage, the sequence of deposition of metals on the cathode will be, কি হবে সিকোয়েন্সটা, কি হবে মানে আগে Ag আসবে না আগে Cu আসবে, নাকি আগে Au আসবে নাকি আগে Li আসবে, এই সিকোয়েন্সটা আমাকে বলতে বলেছে যে সিকোয়েন্সটা কি হবে। তাহলে এই কোয়েশ্চেনটা দেখা যাক কিভাবে করব। এইখানে যদি তোমরা প্রথম জিনিসটা যদি তোমরা খেয়াল করো, তোমাকে এখানে ক্যাথোড বলেছে, মানে তুমি ক্যাথোড দেখে তুমি বুঝতে পারছো যে আমি তোমাদেরকে আগে বললাম যে রেড ক্যাট আমরা এটা ধরবো। তো রেড মানে রিডাকশন, তো তাহলে ক্যাথোডে যেটা যাচ্ছে সেটা আমার রিডাকশন হচ্ছে, আমি আরইডি লিখলাম মানে রিডাকশন। তাহলে আমাকে সেই ক্ষেত্রে ওইভাবে আমাকে কনসিডার করতে হবে যে আমি জানি যে অক্সিডাইজিং পাওয়ার বাড়লে আমার সে তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে, এবং যে যত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে, যে যত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে সে
সে নিজে রিডিউস হয়ে যাবে, সে নিজে রিডিউস হবে। আশা করি এটা বোঝা যাচ্ছে। তো তাহলে এইবার আমাকে এখানে কিছু মেনশন করে দেয়নি, দি ভ্যালু অফ স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালস আর, এটা আমাকে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল নাকি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল আমাকে কোয়েশ্চেনে মেনশন করে দেয়নি। যদি না কিছু মেনশন করে দেওয়া থাকে তো তাহলে আমরা ধরবো যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালই, আমরা এসআরপি তেই ভ্যালুগুলো দেওয়া আছে আমরা ধরবো। তো তাহলে সেই ক্ষেত্রে আমি এটাও এভাবে বলতে পারি যে এসআরপি ভ্যালু যত বাড়বে তত আমার অক্সিডাইজিং পাওয়ার বাড়বে, তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে। তো এবার এখানে যদি সবকটা ভ্যালু যদি তুমি দেখো, এটা প্লাসে 0.8, এটা প্লাসে 0.3, এটা আমার প্লাসে 1.5, তো এটার ভ্যালু সব থেকে বেশি এবং এটা মাইনাস আছে, তাই ওটাকে আমি এখন ধরলাম না। তো এটার ভ্যালু সব থেকে বেশি, তার মানে যেটা সব থেকে ভালো আমার অক্সিডাইজিং এজেন্ট হবে, বা যেটা সব থেকে ভালো নিজেকে রিডিউস করে যে সব থেকে আগে ক্যাথোডে যাবে, তার নাম হচ্ছে আমার গোল্ড, এইউ, অরিয়াম। প্রথমে আমার গোল্ড গেল এইউ, তারপরে আমার ভ্যালু বেশি হচ্ছে সিলভারের 0.8। তো তাহলে ক্যাথোডে প্রথমে গোল্ড যাবে, তারপরে যাবে আমার সিলভার এজি, তারপরে আমার যাবে কপার সিইউ, এবং লাস্টে আমার লিথিয়াম যাওয়ার কথা। কিন্তু এবার এখানে একটা কথা, যে লিথিয়ামের ভ্যালুটা -3.0, মানে এটা ভ্যালুটা খুবই কম। যদি তোমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখো, আমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আমি এরপরে একবার বলছি, যদি তোমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখো তো তাহলে সেখানে তোমরা দেখবে যে লিথিয়াম সব থেকে ওপরে রয়েছে, এবং যে যত ওপরে থাকবে সে তত রিডিউস হতে চাইবে না। মানে লিথিয়াম সব থেকে ওপরে আছে মানে লিথিয়াম নিজে কখনো রিডিউস হতে চাইবে না, আর যেহেতু কখনো ও রিডিউস হতে চাইবে না, ওর জন্য ওর ভ্যালুটা মাইনাসে আছে। তো ওর জন্য আমাদের যেটা অ্যান্সার হবে, সেটা আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা হবে, সেটা আমার হবে এইউ এজি সিইউ, এটাই আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। যদি তোমরা কোয়েশ্চেনে বা অপশনে যদি এরকম পাও যে এইউ এজি সিইউ তার সঙ্গে লাস্টে লেখা রইল এলআই লিথিয়াম, সেটা ভুল নয়, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমার এটাই হবে। আমার লিথিয়ামকে আমি এখানে কনসিডারেশনেই নেব না, কারণ লিথিয়াম সব থেকে ইলেকট্রো পজিটিভ, লিথিয়াম কখনো রিডিউস হতে চাইবে না। তো সেটা আমি পাশে লিখে দিচ্ছি। লিথিয়াম লাইজ না লিখে, লিথিয়াম ইজ present in number one spot of ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। আমি এটাকে ইসিএস লিখছি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, আমি এটাকে পুরোপুরি আর লিখছি না, আমি এটাকে ইসিএস লিখছি। লিথিয়াম is present in number one spot of electrochemical series, therefore lithium lithium does not want lithium does not wants to get reduced. লিথিয়াম নাম্বার ওয়ান স্পটে থাকার জন্য ও রিডিউস হতে চায় না। ওর জন্য আমরা লিথিয়ামটাকে আমরা জেনারেলি আমরা এখানে মেনশন করব না, এটা আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যাবে। আশা করি এটা বোঝা গেছে। তো এটা তোমরা খাতায় নোট করে নাও। আচ্ছা, তোমরা এটা নোট করার আগে এখানে আরেকটা কথাও বলে দিই, যেহেতু আমি এখানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের কথাটা যেহেতু আমি তুললাম, আমি এখান থেকে যেহেতু এই ইউ এর সব থেকে বেশি ভ্যালু রয়েছে আমার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার এ ইউ যেটা এ ইউ ক্যান অক্সিডাইজ, এ ইউ ক্যান অক্সিডাইজ all other elements, that is
Ag, Cu and Li। au এর যেহেতু আমার সব থেকে বেশি ভ্যালু আছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের, ওর জন্য au আমাদের মানে au যেহেতু অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ও নিজে কাজ করছে, তোর জন্য au ক্যান অক্সিডাইজ অল আদার এলিমেন্টস দ্যাট ইজ Ag, Cu and Li। আচ্ছা, এখানে অল আদারটা তোমাদের যদি কনফিউশন হয়, আমি এখানে অল আদার কথাটা আমি মেনশন করেছিলাম, অলটা আমি বাদ দিচ্ছি না হয়। তোমরা আবার এটা ভেবে বসো না যে au সব কটা এলিমেন্টকেই ও অক্সিডাইজ করে দেবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, সেরকমটা নয়। মানে এখানে আমি বলতে চাইছি যে এই কোয়েশ্চেনে যে Ag, Cu, Li এগুলো ছিল, এইগুলোর মধ্যে থেকে au এই বাকি তিনটে এলিমেন্টকে ও অক্সিডাইজ করে দিতে পারে। তো আদার এলিমেন্টস দ্যাট ইজ Ag, Cu and Li। তো আশা করি বোঝা যাচ্ছে, এটা তোমরা খাতায় নোট করে নাও। আমি এরপরে তোমাদেরকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা বলে দিই, তারপরে আরো কিছু কোয়েশ্চেন দেখছি। এইবার যা তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা দেখবো যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এটা আমাকে যেটা আমি দেখবো এখানে, সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ডিফারেন্ট এলিমেন্টস অন বেসিস অফ দেয়ার এসআরপি ভ্যালুস। এখানে শুধু এসআরপি ভ্যালুর বেসিসেই এলিমেন্ট গুলো আমার অ্যারেঞ্জড থাকবে। তো এই তোমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তোমরা বইতে তোমরা পেয়ে যাবে, তোমরা যে যা টেক্সট বই ফলো করো সেখান থেকে এটা একবার দেখে নিও। আমি এটা বলবো না যে এই যা ওদের এসআরপি ভ্যালু গুলো, যেরকম লিথিয়ামের জন্য -3.05 বা 3.03 ওরকম, পটাশিয়ামের জন্য যেটা -2.93, আমি বলবো না যে এই ভ্যালুগুলো মনে রাখতে, কিন্তু মোটামুটি এই যে সিরিজটা যে লিথিয়াম সব থেকে উপরে, তারপরে পটাশিয়াম, তারপরে বা আমার বেরিয়াম, এগুলো একটু মানে পুরোপুরি মনে না রাখলেও একটা রাফলি একটা আন্দাজ যেন তোমার থাকে আর কি, তাহলে অনেক জায়গাতে সুবিধা হতে পারে তোমাদের। মানে ডাইরেক্ট এখান থেকে কখনো কোয়েশ্চেন আসে না, কিন্তু সুবিধা হলেও হতে পারে। তো আমি এটা বলবো না যে তোমরা এনিহাও মুখস্থ করো, এটা যদি সম্ভব হয় মুখস্থ করতে পারো তাহলে খুবই ভালো, নয়তো তোমাদের যেন আন্দাজটুকু যেন থাকে যে কোনটার উপরে কোনটা যেতে পারে। তো এখানে যে দুটো মেন পয়েন্ট আমার, সেটা হচ্ছে হাইলি ইলেকট্রোপজিটিভ মেটালস হ্যাভিং ভেরি লো এসআরপি ভ্যালুস লাইজ এট দি টপ, দ্যাট ইজ দে ওয়ান্ট টু বি ক্যাটায়নিক ইন নেচার। এখানে ব্র্যাকেটটা ক্লোজ হবে। এখানে হাইলি ইলেকট্রোপজিটিভ মেটালস, এবার লিথিয়াম হাইলি ইলেকট্রোপজিটিভ, ওর জন্য লিথিয়ামের এসআরপি ভ্যালুটা সব থেকে কম, লোয়েস্ট এসআরপি ভ্যালু, লাইজ এট টপ সব থেকে উপরে আছে। আর এরা ক্যাটায়নিকই থাকতে চায় নেচারে, এরা কখনো কি বলবো, এরা নিজেরা কখনো রিডিউস হতে চায় না, এরা ক্যাটায়নিকই থাকবে। এইবার সেকেন্ড পয়েন্ট, ইফ এনি মেটালস লাইজ অ্যাবভ এনি আদার এলিমেন্ট, then the first metal can displace the other one lying below it from its salts, but the reverse is not possible। এখানে হচ্ছে যে তোমাকে যে আগে বললাম না যে ওই গোল্ডের যেটা এসআরপি ভ্যালু সেটা কম ছিল, বা গোল্ডের এসআরপি ভ্যালু সব থেকে বেশি ছিল আর বাকিগুলোর এসআরপি ভ্যালু কম ছিল। তো ওখানে গোল্ড নিজে যেহেতু সব থেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে, ও বাকিদেরকে অক্সিডাইজ করে দিচ্ছে, বাকিদেরকে ও রিপ্লেস করে দেবে। তো এখানে ব্যাপারটা সেরকমই যে ইফ এনি মেটাল লাইজ অ্যাবভ এনি আদার মেটাল, যদি কোনো মেটাল অন্য কোনো এলিমেন্ট বা মেটালের উপরে যদি থাকে, মানে যেরকম আমার পটাশিয়ামের উপরে আমার লিথিয়াম আছে, তো সেইভাবে যদি তোমরা ধরো এনি আদার মেটাল, দেন দি ফার্স্ট মেটাল ক্যান ডিসপ্লেস আদার ওয়ান লাইন বিলো ইট। সেই ক্ষেত্রে পটাশিয়ামকে লিথিয়াম ডিসপ্লেস করে দিতে পারে কোনো পটাশিয়ামের সল্ট থেকে, মানে ধরো কেসিএল বা এরকম কিছু রয়েছে, কোনো পটাশিয়ামের সল্ট থেকে লিথিয়াম পটাশিয়ামকে ডিসপ্লেস করে দিতে পারবে অন লাইন বিলো ইট ফ্রম ইটস সল্টস, বাট দি রিভার্স ইজ নট পসিবল। মানে এই পটাশিয়াম আবার লিথিয়ামকে ডিসপ্লেস করতে পারবে না, যে ওপরে আছে সেই ডিসপ্লেস করবে, যে নিচে আছে সে ডিসপ্লেস করতে পারবে না। আশা করি এই সেকেন্ড পয়েন্টটাও বোঝা গেছে। এবার এখানে আমি কিছু এলিমেন্টদের লিখেছি, তোমরা এটা তোমরা বইতে আরো ভালোভাবে পেয়ে যাবে। প্রথমে লিথিয়াম, তারপর পটাশিয়াম, তারপর বেরিয়াম, ক্যালসিয়াম, দিয়ে আমি ডট 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 দিয়েছি, দিয়ে তারপরে হাইড্রোজেন আমি লিখেছি। হাইড্রোজেনে যখন গ্যাসে সেখানে 2H+ থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, H2 গ্যাস তৈরি হচ্ছে। এইটার যেটা ভ্যালু সেটা 0.00 ভোল্ট, মানে
এই হাইড্রোজেন মাঝখানে উপরে আবার রয়েছে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট গুলো আর নিচে রয়েছে ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট গুলো। তো উপরে যখন আমার ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট গুলো রয়েছে ওদের এসআরপি ভ্যালু গুলো মাইনাসে রয়েছে, -3.05 বা -2.93 এরকম। বাকি যখন নিচের দিকে যত আমি যাব তত ভ্যালুটা পজিটিভে বাড়তে থাকবে। আশা করি বোঝা যাচ্ছে। তার মানে ওরা তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে, আর এরা মানে যারা উপর দিকে থাকবে তারা তত ভালো এবার রিডিউসিং এজেন্ট হবে, যারা নিচের দিকে থাকবে তারা তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে। যেরকম তোমরা আগে গোল্ডের ক্ষেত্রে যেটা দেখলে যে গোল্ড নিজে রিডিউস হয়ে যাচ্ছে, বাকিদেরকে অক্সিডাইজ করে দিচ্ছে। তো ব্যাপারটা সেরকমই, এই হাইড্রোজেনটা মানে বর্ডার বলতে পারো, এদিকে আমার ইলেকট্রো পজিটিভ, নিচের দিকে ইলেকট্রো নেগেটিভ। তো আশা করি এটা বোঝা যাচ্ছে, এটা তোমরা খাতায় নোট করে দাও, এর পরের জিনিস করাচ্ছি। এই কোশ্চেনটা আমাকে বলেছে হুইচ অফ দি ফলোইং ডিসপ্লেসমেন্ট ডাজ নট অকার। এই চারটের মধ্যে কোন ডিসপ্লেসমেন্টটা আমার সম্ভব নয়। প্রথম অপশন আমাকে এ দিয়েছে Zn প্লাস 2H প্লাস, এটা আমাকে দিচ্ছে Zn2 প্লাস প্লাস H2। Fe প্লাস 2Ag প্লাস gives Fe2 প্লাস প্লাস Ag। থার্ড অপশন Fe প্লাস Cu প্লাস 2 gives Fe প্লাস 2 প্লাস Cu। অপশন ডি দিয়েছে Zn প্লাস Pb2 প্লাস gives Zn2 প্লাস প্লাস Pb। এদের মধ্যে কোনটা সম্ভব নয়। এবার তোমরা যদি এটা দেখো, এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে অফকোর্স যে আমার হাইড্রোজেন মাঝখানে ছিল, উপরে যত ছিল তত আমার ইলেকট্রো পজিটিভ গুলো ছিল, নিচের দিকে তত আমার ইলেকট্রো নেগেটিভ গুলো ছিল। তো এটা এখান থেকে তোমরা বুঝতে পারছো যে জিঙ্ক নিশ্চয়ই আমার হাইড্রোজেনের উপরে থাকবে, তো তাহলে প্রথমটা আমার সম্ভব। সেই একইভাবে তোমরা যদি দেখো এই এফ ই, এই এফইটাও হাইড্রোজেনের ওপরেই লাই করে, আর এজিটা হাইড্রোজেনের নিচে লাই করে, তো তাহলে এর পরেরটাও সম্ভব। লাস্টের অপশনটা Zn Pb, এই দুটোরও একই, Zn ওপরে থাকে, পিবি নিচে থাকে, তো তাহলে এই ডিসপ্লেসমেন্টটাও সম্ভব। কিন্তু তোমরা যদি অপশন সিটা দেখো, এইখানে তোমরা দেখবে যে কপার ওপরে আর এফিটা নিচে, কপার লাইজ অ্যাবভ, বা লিখে দিই কপার অ্যাবভ এফি, কপার উপরে থাকে এফি নিচে থাকে, ওর জন্য এইটা আমাকে ডিসপ্লেসমেন্ট দেবে না। আর এটা যেহেতু দেবে না, ওর জন্য এটাই আমার কারেক্ট অ্যান্সার, কারণ আমাকে ডাজ নট চেয়েছিল। তো এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা এমন কিছু কঠিন কোয়েশ্চেন নয়। আশা করি এটা বোঝা গেছে, তোমরা এটা খাতায় নোট করে নাও। তো আশা করি এই সেকেন্ড পয়েন্টটাও বোঝা গেছে। এবার এখানে আমি কিছু এলিমেন্টের লিখেছি, তোমরা এটা তোমরা বইতে আরো ভালোভাবে পেয়ে যাবে। প্রথমে লিথিয়াম, তারপর পটাশিয়াম, তারপর বেরিয়াম, ক্যালসিয়াম, দিয়ে আমি ডট 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 দিয়েছি, দিয়ে তারপরে হাইড্রোজেন আমি লিখেছি। হাইড্রোজেনে যখন গেছে সেখানে 2H প্লাস থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, H2 গ্যাস তৈরি হচ্ছে। এইটার যেটা ভ্যালু সেটা 0.00 ভোল্ট, মানে এই হাইড্রোজেন মাঝখানে উপরে আবার রয়েছে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট গুলো আর নিচে রয়েছে ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট গুলো। তো উপরে যখন আমার ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট গুলো রয়েছে ওদের এসআরপি ভ্যালু গুলো মাইনাসে রয়েছে, -3.05 বা -2.93 এরকম। বাকি যখন নিচের দিকে যত আমি যাব তত ভ্যালুটা পজিটিভে বাড়তে থাকবে। আশা করি বোঝা যাচ্ছে। তার মানে ওরা তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে, আর এরা মানে যারা উপর দিকে থাকবে তারা তত ভালো এবার রিডিউসিং এজেন্ট হবে, যারা নিচের দিকে থাকবে তারা তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে। যেরকম তোমরা আগে গোল্ডের ক্ষেত্রে যেটা দেখলে যে গোল্ড নিজে রিডিউস হয়ে যাচ্ছে, বাকিদেরকে অক্সিডাইজ করে দিচ্ছে। তো ব্যাপারটা সেরকমই, এই হাইড্রোজেনটা মানে বর্ডার বলতে পারো, এদিকে আমার ইলেকট্রো পজিটিভ, নিচের দিকে ইলেকট্রো নেগেটিভ। তো আশা করি এটা বোঝা যাচ্ছে, এটা তোমরা খাতায় নোট করে দাও। এবার পরের কোয়েশ্চেন, এখানে আমাকে বলছে হুইচ অফ দি ফলোইং ডিসপ্লেসমেন্ট ডাজ নট আকার্স। কোন ডিসপ্লেসমেন্টটা আমার সম্ভব নয়। আমাকে প্রথম অপশন দিয়েছে Zn প্লাস 2H প্লাস গিভস Zn2 প্লাস প্লাস H2। সেকেন্ড অপশন আমাকে দিয়েছে Fe প্লাস 2Ag প্লাস গিভস Fe2 প্লাস প্লাস Ag। থার্ড অপশন দিয়েছে Cu প্লাস Fe2 প্লাস গিভস Cu2 প্লাস প্লাস Fe। অপশন ডি আমাকে দিয়েছে Zn প্লাস Pb2 প্লাস গিভস Zn2 প্লাস প্লাস Pb। আমাকে বলতে বলেছে যে কোনটা সম্ভব নয়। তোমরা যদি এবার দেখো প্রথম অপশনটা Zn প্লাস 2H প্লাস, এবার তোমরা জানো যে হাইড্রোজেনটা মোটামুটি মাঝখান করে
লাই করে, মোটামুটি মাঝখানে না, ওটা পুরো মাঝখানে লাই করে। এর ওপরে যত আমি যাবো তত আমার ইলেকট্রো পজিটিভ আমি এলিমেন্টদের পাবো, যত নিচে যাবো তত আমি ইলেকট্রো নেগেটিভ দের পাবো। তো এটা দেখে আমি বুঝতে পারছি যে জিঙ্ক নিশ্চয়ই আমার হাইড্রোজেনের ওপরে লাই করে। তো তার মানে জিঙ্ক যদি ওপরে লাই করে তাহলে আমার প্রথম অপশনটা ঠিক আছে। আশা করি বোঝা যাচ্ছে এটা। জিঙ্ক ওপরে লাই করে তো ওর জন্য ডিসপ্লেস করে দেবে জিঙ্ক হাইড্রোজেনকে, কোনো অসুবিধা নেই। পরের অপশনটা এফি প্লাস 2Ag প্লাস, Fe+2Ag+। এইবার এই জিঙ্কের মনে হয়, আমি যদি খুব যদি ভুল না বলি, জিঙ্কের একটু নিচেই মনে হয় আয়রন Fe লাই করে, জিঙ্কের একটু নিচেই আয়রন থাকে, আর হাইড্রোজেনেরও নিচে আমার Ag থাকে। তো তাহলে এটাও আমি দেখে বুঝতে পারছি যে Fe ওপরে Ag নিচে, তো তাহলে এই পরেরটাও আমার সম্ভব। এবার যদি আমি লাস্টের অপশনটা দেখি, Zn প্লাস Pb2 প্লাস gives Zn2 প্লাস প্লাস Pb। এই পিবিও আমার হাইড্রোজেনের নিচেই লাই করে, আর Zn তো ওপরে, তো তাহলে এটাও আমার সম্ভব। কিন্তু এবার যদি আমি থার্ড অপশনটা দেখি, Cu প্লাস Fe2 প্লাস gives Cu+2 প্লাস Fe। এইখানে Cu যেটা, সেটা হাইড্রোজেনের নিচে তো লাই করে আর Feটা ওপরে, কিন্তু এখানে আমাকে দিয়েছে যে Cu ডিসপ্লেস করে দিচ্ছে Fe কে, তো তাহলে এটা সম্ভব নয়। এটা যদি আমার এরকম থাকতো যে Fe প্লাস Cu2 প্লাস, সেই ক্ষেত্রে এটা সম্ভব হতো, কিন্তু এখানে Cuটা এখানে এমন করে দেখিয়েছে যাতে Cuটা ডিসপ্লেস করে দিচ্ছে Fe কে, তো তাহলে ওর জন্য এটা সম্ভব নয়। আর এটা যখন সম্ভব নয়, আমার অপশন সিটাই কারেক্ট অ্যান্সার। আশা করি এটা বোঝা যাচ্ছে। তো এটা তোমরা খাতায় নোট করে নাও। এটা এমন কিছু কঠিন না, এটা তোমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখেই তোমরা এটা বুঝতে পারবে, এটা করতে পারবে। তো এটা খাতায় নোট করে নাও। এবার আজকের ফাইনাল টপিক, সেটা হচ্ছে সেল রিপ্রেজেন্টেশন। একটা সেলকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা নিয়ে আমার কথা। আমি এখানে এক্সাম্পলের ভাবেই আমি তোমাদেরকে বুঝিয়েছি ব্যাপারটা। প্রথম এক্সাম্পল, 2Ag প্লাস Cu2 প্লাস gives Cu+2Ag+। এইবার তোমরা এই দুটো মানে এই গোটা সেল রিয়াকশনটাকে, এটা নিয়ে তোমরা যদি অ্যানোড আর ক্যাথোডে, মানে তোমরা যদি রেডক্স রিয়াকশনের রিডাকশন আর অক্সিডেশন যদি তোমরা ভেঙে নাও, তাহলে তোমরা পাবে যেখানে আমার অক্সিডেশন হচ্ছে সেটা আমার যাবে Ag থেকে Ag+, 0 থেকে +1 অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলো, তো তাহলে এটা আমার অক্সিডেশন হলো। যে অক্সিডেশন হবে, যার অক্সিডেশন হবে সে অ্যানোডে যাবে, তো ওর জন্য এখানে আমি পাশে An লিখেছি, An মানে অ্যানোড। এবার সিইউ গেছে আমার +2 থেকে শুধু সিইউ তে, তার মানে 2 থেকে 0 তে, তার মানে আমার এটা রিডাকশন হয়েছে, আর রিডাকশন হলে আমি জানি সেটা আমার ক্যাথোডে যায়, তো এটা আমি পাশে CAT লিখেছি, মানে ক্যাথোড। এইবার আমি এখানে নিচে একটা লাইন লিখেছি যে ক্যাথোডকে ডান দিকে লিখবো। আমরা ক্যাথোডকে ডান দিকে লিখবো, ক্যাথোড ডান দিকে যাবে, অ্যানোড বাঁ দিকে আসবে। ক্যাথোড আমার ডান দিকে যাবে, তো সেই অনুযায়ী আমি যদি এবার সেল রিপ্রেজেন্টেশন আমি যদি লিখি, তাহলে আমাকে লিখতে হয় AgS সলিডস। এবার আমি এটা যে কোনটা সলিড আছে কোনটা অ্যাকুয়াসে আছে এটা কি করে বুঝবো, সেটা হচ্ছে এটা তো Ag, মানে Ag যখন Ag অক্সিডেশন স্টেট যখন 0, মানে তখন Ag পুরো নিজের নিউট্রাল ফর্মে রয়েছে, ও নিজে নিউট্রাল ফর্মে, ও যেখানে ও বেশি স্টেবল, ও যে ফর্মে বেশি স্টেবল, সলিড লিকুইড বা গ্যাস, আমি সেটাকেই লিখবো। তো এই Ag0 যেখানে ও নিউট্রাল রয়েছে, ও নিউট্রাল অবস্থায় ও আমার সিলভার সলিডে বেশি স্টেবল থাকে, তো ওর জন্য আমি AgS, আমি ব্র্যাকেটে S লিখেছি, S ফর সলিড, একটা দাগ টেনেছি, দিয়ে লিখেছি Ag+ থেকে Ag+, সেটা আমার অ্যাকুয়াস। এবার Ag+ যখন গেল সেটা আমার অ্যাকুয়াস হয়ে গেল। এবার একটা দাগ হওয়া মানে আমি লিখেছি সেটা হচ্ছে স্টেট চেঞ্জ, মানে আমার সলিড ছিল, সলিড থেকে লিকুইড হলো, আমার স্টেটটা চেঞ্জ হলো। আশা করি বোঝা যাচ্ছে। একটা স্ল্যাশ বা একটা দাগ যখন আমি দেব, তার মানে হচ্ছে আমার স্টেটটা চেঞ্জ হলো। তারপরে আমি দুটো দাগ দেব, দুটো দাগ দেওয়া মানে আমার এটা হচ্ছে সল্ট ব্রিজ। দুটো দাগ আমার রিপ্রেজেন্ট করে সল্ট ব্রিজকে। সল্ট ব্রিজ দেওয়ার পর আমি লিখছি যে Cu+2 অ্যাকুয়াস, মানে Cu+2 লিকুইডে ছিল, লিকুইড থেকে সলিডে গেল। Cu+2 অ্যাকুয়াস একটা দাগ, কারণ যেহেতু স্টেটটা চেঞ্জ হয়েছে, তারপর Cu সলিড।
আশা করি কিভাবে রিপ্রেজেন্ট করবো সেটা বোঝা গেল। আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি, Cr2O7 2 minus plus 14H plus plus Fe2 plus gives Fe plus 3 plus Cr plus 3 plus plus 7H2O। এটা এই রিয়াকশনটা তোমরা রেডক্সে অনেকবারই হয়তো ব্যালেন্স করেছো এইভাবে এই রিয়াকশন গুলো। তো এখানে যদি দেখা যায় যে আমাদের কোথায় অক্সিডেশন হয়েছে বা কোথায় রিডাকশন হয়েছে, তাহলে তোমরা এই রিডাকশনটা তোমরা দেখতে পাবে Cr2O7 এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +6 +6 হচ্ছে আমার ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার। এখানে 2 সাথে 14, 14 থেকে 2 মাইনাস গেল 12, তো 12 আর এখানে 2 ছিল, তো 12/2 মানে 6 এলো, এর +6 এলো ক্রোমিয়ামে আমার অক্সিডেশন নাম্বার। তো এইবার এদিকে ক্রোমিয়াম গেছে +3 তে, তো 6 থেকে 3 আমার রিডিউস হয়েছে, তো ওর জন্য আমি বলবো যে এটা রিডাকশন হয়েছে। আর আমি যদি দেখি আমার আয়রন Fe+2 ছিল, Fe+3 তে গেল, তো এখানে আমার আয়রনের ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার হয়েছে। তো যেহেতু ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার হয়েছে, ওর জন্য আমি বলতে পারবো যে এটা আমার অক্সিডেশন হয়েছে, ওটা আমার অ্যানোডে যাবে। তো আমরা দেখেছিলাম যে এখানে লাইনটা ক্যাথোডকে আমরা ডান দিকে রাখবো, ক্যাথোডকে আমরা রাইট সাইডে রাখবো। তো ক্যাথোড যেটা রিডাকশন হচ্ছে সেটা ক্যাথোড আমার রাইট সাইডে চলে গেল, অ্যানোড আমার লেফট সাইডে এলো। এবার এই প্ল্যাটিনাম আমি একটা ইলেকট্রোড নিয়েছি, এবার এখানে আমি লিখতে পারতাম বাট লিখিনি, আমি পরেরটাতে আমি লিখলাম প্ল্যাটিনাম ইলেকট্রোড আমরা তখন নেব, এটাকে ইনার্ট ইলেকট্রোড। আমরা এই ইনার্ট ইলেকট্রোডকে আমরা প্ল্যাটিনাম ইলেকট্রোড হিসাবে আমরা তখন নেব যখন আমাকে কোয়েশ্চেনে কোনো ইলেকট্রোড মেনশন করে দেবে না। কাজে এখানে আমি এই কথাটা লিখে দিই যে জায়গা খুব একটা নেই, আমি এটা ওপরে একটু লিখে দিচ্ছি। কিউ ইউ ই ডট মানে কোয়েশ্চেন, হ্যাঁ। ইফ ইন কোয়েশ্চেন নো নো ইলেকট্রোড ইজ গিভেন, যদি কোয়েশ্চেনে কোনো ইলেকট্রোড আমাকে দেওয়া না থাকে তখন আমি এই ইনার্ট ইলেকট্রোড প্ল্যাটিনাম ইলেকট্রোডকে তখন আমি কনসিডার করব। তো ওর জন্য আমি একটা প্ল্যাটিনাম ইলেকট্রোড আমি ধরেছি, দিয়ে একটা বার রেখেছি। তারপর আমার আসছে এখানে আয়রন আমার Fe2+ থেকে Fe3+। এবার আমরা জানি যে এটা আয়রনের এই দুটোর মধ্যে কোনোটাই আমার আয়রনের স্টেবল অক্সিডেশন নাম্বার বা স্টেট, মানে এগুলো একটা স্টেবল অক্সিডেশন স্টেট বা নাম্বার সেটাও বটেই, কিন্তু এটা স্টেবল ফর্মে নেই। তো স্টেবল যদি হতো তখন আমি সলিডে করতাম, কিন্তু যেহেতু এটা স্টেবল স্টেটে বা স্টেবল ফর্মে নেই, ওর জন্য আমি Fe2+ অ্যাকুয়াস নিলাম। এবার আমি এখানটা সেমিকোলন দিলাম, বা তুমি একটা কমাও দিতে পারো, যাই হোক সেমিকোলন দিও, Fe3+ অ্যাকুয়াস লিখলাম। তারপর এবার আয়রন তো হয়ে গেল, এবার ক্রোমিয়াম লিখবো, যেহেতু ক্রোমিয়াম লিখবো ওর জন্য আমি একটা সল্ট ব্রিজ দিলাম, আমি দুটো লাইন টানলাম। তারপর আমি লিখলাম Cr2O7 2 মাইনাস অ্যাকুয়াসে ছিল, সেটা আমার গেল Cr3+ অ্যাকুয়াসে। এবার এই দুটো আমার স্টেবল ফর্মে নেই, ওর জন্য আমি অ্যাকুয়াস নিলাম, দিয়ে তারপর ফাইনালি আবার প্ল্যাটিনাম ইলেকট্রোড দিয়ে দিলাম। আশা করি বোঝা যাচ্ছে যেটা আমি এখানে করতে চেয়েছি। এবার সল্ট ব্রিজটা কি জিনিস সেটা একটু বলে দিই, যে সল্ট ব্রিজের কি কি ইম্পর্টেন্স সেটা। সল্ট ব্রিজ ইজ ইউজড টু কানেক্ট টু সেলস, দুটো সেলের মধ্যে কানেকশন তৈরি করে এই সল্ট ব্রিজ, কানেকশন তৈরি করে, এবং যে কানেকশনটা তৈরি হলো সেই কানেকশনটাকে একটা একটা কমপ্লিট সার্কিটে পরিণত করে, একটা ক্লোজড সার্কিট তৈরি করে সল্ট ব্রিজ। সেটাই তারপর লিখেছি কমা, অলসো হেল্পস টু কমপ্লিট দি সার্কিট, একটা পুরো সার্কিট তৈরি করতেও কাজ দেয় এই সল্ট ব্রিজটা। সেকেন্ড পয়েন্ট, ইট অলসো হেল্পস টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে সাহায্য করে আমার সল্ট ব্রিজ। অ্যান্ড অলসো হেল্পস টু মিনিমাইজ লিকুইড জাংশন পোটেনশিয়ালটাকেও মিনিমাইজ করে, মানে কমিয়ে দেয়। এবার সল্ট ব্রিজের কিছু এক্সাম্পল, KNO3, NH4NO3, KCl, এইগুলো আমার সল্ট ব্রিজের কিছু কিছু এক্সাম্পল, KNO3, NH4NO3 আর KCl। এবার where ionic mobility of both cations and anions are similar, এটা একটা সল্ট ব্রিজের একটা ইউজফুল সাইড বলতে পারো, যেখানে ক্যাটায়ন আর অ্যানায়নের ইলেকট্রিক বা আয়নিক মোবিলিটি এটা সিমিলার থাকে, এটা মেনটেন্ড থাকে। এই আয়নিক মোবিলিটি এটা তোমরা কন্ডাক্টেন্স যখন তোমরা দেখবে তখন এটা তোমরা ওখানে দেখবে যে আয়নগুলোর মোবিলিটির ওপর
কারেন্টের ফ্লো যেটা সেটা ডিপেন্ড করবে, সেটা আমার আয়নিক মোবিলিটি। তো আশা করি এটা বোঝা যাচ্ছে বা এটা বোঝা গেল। তো এটা তোমরা খাতায় নোট করে নাও। তো এটা আজকে আমাদের এটাই লাস্ট টপিক ছিল। পরের দিন নার্স ইকুয়েশন থেকে শুরু করব। তো এই পার্টগুলো ভালো করে দেখে এসো, স্পেশালি ওই যে জায়গাগুলো গুলিয়ে যায় আমি বললাম যে ওই অক্সিডেশন, অক্সিডেশন কোনটা অক্সিডাইজিং এজেন্ট কোনটা রিডিউসিং এজেন্ট, এসআরপি ভ্যালু গুলো নিয়ে কিছু 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 কথা, বা এসআরপি ভ্যালু বাড়লে অক্সিডাইজিং পাওয়ার বাড়বে, সেইগুলো ওই জিনিসপত্রগুলো ওগুলো একটু দেখে নিও। আর এটা একটা নর্মাল জিনিস, এটা তোমার যখন নার্স ইকুয়েশন করবো তখন এরকম তোমার রিপ্রেজেন্টেশন তোমার কাজে দেবে, বা হয়তো তোমাকে বোর্ডস হয়তো বলেও দিল যে এরকম একটা নার্স, এরকম একটা সেল রিপ্রেজেন্টেশন তোমরা লেখো পরীক্ষায়, 1 মার্কসের কোয়েশন হয়তো দিতেই পারে। তো এগুলো তোমরা দেখে নিও। তো এগুলো রিভিশন করে এসো, পরে আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। তো টিল দেন ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো। টাটা।